নমস্কার, নিউজ লাইভ বাংলায় সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকে সাফ কথাতেই আলোচনা হবে ত্রিপুরাকে নিয়ে, যেখানে বর্তমানে ত্রিপুরার যেহেতু সামনে ভোট রয়েছে, একদিকে ভিলেজ কাউন্সিল এবং তারপরেই বিধানসভার ভোট, এবং তার আগ মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সমীকরণ সেটা কি বদলাচ্ছে সে নিয়ে থাকবে আলোচনা। তার কারণ হচ্ছে গতকাল 19শে অগস্ট মহারাজার জন্ম জয়ন্তীতেই কি জনজাতির রাজনীতির নতুন কোন সমীকরণ। কেন বলছি নতুন সমীকরণ? তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকাশ ভি বিরাসত ভি ভাবধারায় প্রতিফলন একেবারে স্পষ্ট, এবং মুখ্যমন্ত্রীর দাবি হচ্ছে উন্নয়নের পাশাপাশি ইতিহাস ঐতিহ্যকে মর্যাদা দিতে হবে। কেন তিনি বললেন? কারণ মাণিক্য রাজবংশের যে অবদান, সেই অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার কথা। বিশেষ করে বীরবিক্রম মাণিক্যের যে তার যে ভাবধারা, তার যে ভাবনা, আধুনিক ত্রিপুরার রূপকার তিনি, তার সমস্ত বিষয়ে প্রশংসা করা। বিশেষ করে মহারাজা বীরবিক্রমের সময় পাহাড়ি সমতল মানুষদের মধ্যে যে সামাজিক মেলবন্ধন রয়েছিল বা যে সম্প্রতি ছিল, সেটিকে ত্রিপুরার ঐতিহাসিক শক্তি হিসেবে তুলে ধরলেন গতকালকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবার ঠিক উল্টো দিকে পাল্টা আরেকটা ছবি গতকালকে ধরা পড়লো। কি না, রাজবাড়ী থেকে প্রদ্যুৎ বার্তা দিলেন বীরবিক্রমের উত্তরাধিকারী তিপ্রাসাদের জমির অধিকার, যেখানে শারীরিক অসুস্থতার জন্য প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নিতে না পারলেও রাজবাড়ী থেকেই রাজনৈতিক বার্তা দিলেন তিপ্রামাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবং আধুনিক যে ত্রিপুরা, সেই ত্রিপুরার বারবার যেমনটা জানাচ্ছি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্ম জয়ন্তীতে তাকে শ্রদ্ধা জানিয়ে প্রদ্যুতের বক্তব্যে উঠে আসলো জমির অধিকার, তিপ্রাসাদের ভবিষ্যৎ এবং রাজনৈতিক ক্ষমতার প্রশ্ন। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে থাকায় এই বার্তাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ত্রিপুরার রাজনৈতিক মহল। সঙ্গে ত্রিপুরার একটা পরিবেশ এই মুহূর্তে মাটি যথেষ্ট যে রাজনৈতিকভাবে একটু একটু করে উত্তপ্ত হচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই নিয়ে আজকে আমাদের যখন আলোচনা, তখন আলোচনাতে জুড়ে গেছেন আমার সাথে তিনজন অতিথি ত্রিপুরা থেকে ভার্চুয়ালি জুড়ে গেছেন, যার মধ্যে থাকছেন বিজেপির পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, আমার সাথে জুড়ে গেছেন, আমি স্বাগত জানাবো। আমার সাথে জুড়ে গেছেন ইতিমধ্যেই তিপ্রামাথার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেন্টু মিয়া, আমি স্বাগত জানাবো। জুড়ে গেছেন কংগ্রেসের পক্ষ থেকে রিন্টু লাল দেব, কংগ্রেসের নেতা, তিনিও ত্রিপুরা থেকে। তিনজন অতিথি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, আমরা দেখতেই পাচ্ছি। তবে শুরুটা একটু করতেই হয়, যেহেতু দিলীপ বাবু রয়েছেন আমার সাথে। দিলীপ বাবু, এই যে গতকালকে যে ছবিটা আমরা দেখতে পেলাম, যে মহারাজার জন্ম জয়ন্তী এবং সেই জন্ম জয়ন্তীতে মানিক সাহার বার্তা, এবং সেখানে দেখা গেছে কি যে ত্রিপুরার যারা জনজাতি রয়েছে তাদের প্রশংসা, তাদেরকে তুলে ধরা এবং রাজপরিবারের ইতিহাস টেনে ধরে তাদেরকে আরো কোথাও গিয়ে মোটিভেট করার চেষ্টা করলেন। সেটা কি নিছকই একটা জন্মজয়ন্তী উৎসব পালন, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? দিলীপ বাবু। তো রাজনীতির জায়গায় থাকবেই। আমাদের রাজনীতি আমাদের দৈনন্দিন জীবনেও স্বীকার করতে পারি না, কিন্তু এই যে আমরা বীর বিক্রম কিশোর মাণিক্যের যে জন্মতিথি যেটা পালন করি, সেটা 2021 সালে যখন জেপি নাড্ডাজি ছিলেন আমাদের প্রেসিডেন্ট, তখন থেকে ঠিক হয় যে আমাদের বুথ স্তর পর্যন্ত আমরা 6টা দিবস পালন করব। তার মধ্যে যেমন 6 এপ্রিল আছে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস, 14 এপ্রিল আছে আমাদের ডক্টর বি আর আম্বেদকরের, 23 জুন আছে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস, 11 ফেব্রুয়ারি দীনদয়াল উপাধ্যায়। ঠিক সেইভাবেই আমাদের অটল বিহারী কিংবা এটা নিয়ে করা হয় যে 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 এলাকায় যে সমস্ত ব্যক্তি সে তার কন্ট্রিবিউশন আছে এলাকার ডেভেলপমেন্টের জন্য, এবং আমরা আমাদের এখানকার 19শে আগস্ট যেটা পালন করি আমাদের রাজনৈতিক এবং আদর্শগত আমাদের এটা এক্সপ্রেশন। সুতরাং শুধু রাজনৈতিক স্বার্থে আমরা করি না এটা, এটা যে রাজার যে 23 সাল থেকে 47 সাল পর্যন্ত বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর যে যে ত্রিপুরার যে কাজ করেছেন, এবং ওনার সময় দেখা গেছে যে এখানকার আধুনিকরণ, শিক্ষা, প্রশাসন, পরিকল্পনা বা সবকিছুর ব্যাপারে একটা সম্পূর্ণ একটা রূপ নিয়েছিল ত্রিপুরা। সুতরাং যে বা যারা এটাকে অস্বীকার করে, ভারতীয় জনতা পার্টি তার সভ্যতা, সংস্কৃতি এবং যাদের আমাদের মহাপুরুষ বলেন কিংবা যে সমস্ত আমাদের এইরকম কন্ট্রিবিউটর আছেন, আমরা ত্রিপুরার হিসেবে আমরা দেখেছি যে উনার কন্ট্রিবিউশন এবং সবাই স্বীকার করে, সেই জন্য উনার প্রতি সম্মান জানাতে
আমরা 19 আগস্ট প্রতি বছর আমাদের বুথ স্তর পর্যন্ত উনার না কীর্তি, সেটা তো উনার ঠিক আছে দিলীপ বাবু, কন্ট্রিবিউশন। সেদিকে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে মানে প্রশ্ন হচ্ছে বা গতকালকে যে ছবিটা দেখা গেল সেখানে ইতিহাস এবং ঐতিহ্য দুটো কোথাও গিয়ে যেন মেলবন্ধন হলো এবং সেটা যেন কোথাও গিয়ে তৈরি করলো বিজেপি গতকালকে। হ্যাঁ, ইতিহাস তো আছেই তো, এছাড়া তো বাঙালিরা তো এই বীর বিক্রম কিশোর মানিকের কাছে ঋণী তো অনেক ব্যাপারে। হুম আপনি দেখেন, যখন ত্রিপুরাটা ভাগ হয়নি 1947 সালে, তখন কিন্তু ভারতের অংশ হিসাবে আমাদের কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেটের কিছু অংশ, হুম কিন্তু এই যে মহারাজার তাদের আন্ডারে কর দিতে এবং ত্রিপুরার ডেভেলপমেন্টের কন্ট্রিবিউশন আমাদেরও আছে। তো সেই হিসাবে ওখান থেকে সেই যে সমস্ত মানুষরা এসেছে, তাদেরকে উদ্বাস্তু বলেন, কিংবা তাদেরকে বাস্তুচ্যুত বলেন, কিংবা শরণার্থী বলেন, এরা সবাই ত্রিপুরার উন্নয়নে যেমন অংশগ্রহণ করেছে, এবং রাজার যে উদারতা, সেখানে উনারও যে কন্ট্রিবিউশন, তো সেটা সবাই স্বীকার করে। এই হিসেবে আমরা এটা করি। এটা নেহাত মানে রাজনীতি নয়। আমরা পূর্বতন সরকার যারা আছে, তারা রাজাদের অত্যাচার এইসব বলে প্রকাশ করত, কিন্তু আমরা ইতিহাস ঘেটে দেখেছি, বা সবাই জানে, আজকে রাজমালাতেও আছে, যে বিশেষ করে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে কন্ট্রিবিউশন হুম ত্রিপুরার নতুনত্ব, আগরতলা শহরের দিকে তাকালেই দেখা যায় এইরকম প্রত্যেকটা রাস্তা ক্রস করে গেছে। সেন্টারে দেখেন আপনি, এটা রাজবাড়িটা যেটা আছে বা অন্যান্য যেটা, সে আমাদের কলেজই বলুন, শিক্ষায় বলুন, সবকিছুতেই ওনার কন্ট্রিবিউশন আছে। আমরা এটা স্বীকার করি, ওনাকে সম্মান করি। তাই এই 19 আগস্ট সভ্যতা সংস্কৃতি বলেন, সবকিছু মিলে ওনাকে আমরা স্মরণ করি। বেশ, আমি একটু সেন্টু বাবুর কাছে যাব। সেন্টু বাবু, এই যে রাজপরিবার এবং রাজপরিবারের যে কি বলবো ঐতিহাসিক যে অবদান, সেটা কি কোথাও গিয়ে এতদিন উপেক্ষিত ছিল এবং বর্তমানে কি সেই জায়গাটা পূরণ করছে বিজেপি? আপনাদের কি মনে হয়? এবং তার সাথে গতকালকে দুটো বার্তা আমরা সবাই দেখেছি, সেই বার্তা নিয়ে বা প্রাথমিকভাবে আপনার বক্তব্য রাখবেন। প্রথমেই ধন্যবাদ নিউজ লাইভ বাংলাকে এবং আপনাদের দর্শককে। দেখুন, মহারাজ বীর বিক্রম মাণিক্য বাহাদুর, যারা ত্রিপুরার মানুষ, ত্রিপুরা স্থায়ীভাবে যারা বসবাসকারী মানুষ, তারা জানে মহারাজা বীর বিক্রম মাণিক্যকে। আমি আপনাকে শুধু এতটুকু স্মরণ করে দিতে চাই, কেন মহারাজ বীর বিক্রম মাণিক্যকে আধুনিক ত্রিপুরার উপকার বলা হয়। কারণ এই যে আজকে ত্রিপুরার যে আধুনিকতা সবগুলি, সেই আমলে যখন দেশ স্বাধীন হয়নি, তখন মহারাজা বীর বিক্রম মাণিক্য স্বপ্ন দেখেছিল ত্রিপুরাকে একটা উন্নত ত্রিপুরা বানাতে। ত্রিপুরার প্রথম আলো, আগরতলা যে জেনারেটর তখন অন্ধকার ছিল, সেই ইংল্যান্ড থেকে, সুদূর ইংল্যান্ড থেকে জেনারেটর এনেছিল আগরতলাকে আলোকিত করার জন্য। সেই জেনারেটর এখনো আগরতলা আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কে না জানে, বিশ্বকবি, বিশ্বকবি। হুম এই রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান এই রাজ পরিবার দিত। আচার্য জগদীশ চন্দ্র বসু, সায়েন্টিস্ট, ওনাকে কে সম্মান দিয়েছে? এই রাজ পরিবার সম্মান দিয়েছে। এবং ত্রিপুরার বর্তমান যতগুলি ভ্রমণ জায়গা আছে, নির্মল থেকে শুরু করে সবগুলি রাজ পরিবার তৈরি করেছে। যতগুলি বড় বড় মন্দির বলুন, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, কসবা কালীবাড়ি মন্দির, জগন্নাথ মন্দির, বর্তমানে যতগুলি ত্রিপুরার সবচেয়ে বড় মন্দির আছে, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পৃথিবী বিখ্যাত, সেই মন্দিরও এই রাজ পরিবার তৈরি করেছিল। তেমনি মুসলমানদের জন্য মসজিদ তৈরি করেছিল তারা, খ্রিস্টানদের জন্য করেছিল, বৌদ্ধদের জন্য মঠ তৈরি করেছিল, সমস্ত ধর্মের জন্য এই রাজ পরিবার করেছিল। আর মহারাজ বীর বিক্রম মাণিক্য, যাকে নিয়ে আজকে কথা বলছি, আপনি চিন্তা করেন, পরাধীন ভারতে যখন শিক্ষা ততটা ছিল না, শিক্ষার আলো আমাদের সমাজে ততটা ছিল না, সেই আমলে নারী শিক্ষার কথা উনি ভেবেছেন। মহারানী তুলসীবতী স্কুল নির্মাণ করেছিল, হুম তখন কলেজ নির্মাণ করেছিল সেই আমলে পরাধীন ভারতে, হুম এবং তার কি মানে আজকে যে হসপিটালের জন্য ত্রিপুরাকে আমরা জায়গা দেখছি বা দিয়েছিল। চিনছি সেটার শুরুটা করেই দিয়ে গেছিলেন মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর। একদম। হুম যদি আপনাকে আমি আজকে বলছি, যদি হুম মহারাজ বীর বিক্রম মাণিক্য হুম এই অকাল বয়সে প্রাণ না হারাতেন, হুম হুম আজকের দিনে যেটা ত্রিপুরার অংশ ছিল, হুম মানে পূর্বে পাকিস্তানের যেটা কুমিল্লা বলুন, চট্টগ্রাম বলুন, হুম এটা একসময় ত্রিপুরার অংশ ছিল। হুম
যদি মহারাজ বীর বিক্রম মানিক্য ভারত যখন স্বাধীন হয়েছিল তখন যদি জীবিত থাকতো, আজকে ওই অংশটা ত্রিপুরার পার থাকতো। ওনারই সেই চিন্তা ভাবনা ছিল যে এই অংশটাকে ত্রিপুরার সঙ্গে নিতে হবে, কিন্তু দুঃখিত উনি অকালে প্রাণ হারিয়েছিলেন, সেই জন্য সেটা আর হয়নি। আমি একটা দাবি করব আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে, হ্যাঁ এটা সত্যি কথা, বিজেপি সরকার আসার পরে মহারাজ বীর বিক্রম মানিক্যের জন্মদিন উপলক্ষে সমস্ত রাজ্যে ওরা ছুটি ঘোষণা করেছে এবং মহারাজ বীর বিক্রম মানিক্যের সম্মানও দেয়। সেটা আমি জানি, দেখি, এবং ত্রিপুরা মানুষ সবাই জানে। তার মানে এর আগে আমার কি আরেকটা সেন্টুবাবু দাবি উপেক্ষিত থাকবে, ছিল? হ্যাঁ আমার উপেক্ষিত একটা ছিল। দাবি থাকবে হুম, বর্তমান সরকারের কাছে। হুম, নীলমহল যে হুম, মহারাজ বীর হুম, বিক্রম মানিক্য তৈরি করেছিল, হুম, হুম, সেই নীলমহলে আমরা চাই একটা মহারাজ বীর বিক্রম মানিক্যের একটা স্ট্যাচু তৈরি হোক। যেখানে যেখানে মহারাজ বীর বিক্রম মানিক্য ছাপ রেখে গেছে, হুম, সেইখানে আমি চাই, রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব যে হুম, মহারাজ বীর বিক্রম মানিক্যকে যদি আপনারা সত্যিকারের সম্মান দিতে চান, যদি ওনার সত্যিকারে যে মানুষ জানুক যে উনি কে। যেমন আমরা যখন তামিলনাড়ু ঘুরতে যাই, ওইখানে তামিলনাড়ুর আম্মা বলে যিনি পরিচিত প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার নামে আলাদা মিউজিয়াম আছে, পার্ক আছে, কারণ উনি তামিলনাড়ুর জন্য বহুত কিছু করেছেন। সেম আমরাও চাই মহারাজ বীর বিক্রম মানিক্য, যিনি আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয়, সেই মহারাজ বীর বিক্রম মানিক্যের একটা স্ট্যাচু নির্মহলে করা হোক এবং ওই নির্মহলে মহারাজ বীর বিক্রম মানিক্যের যে আপনার মিউজিয়াম একটা করা হোক, যাতে যারা বাইরে থেকে দর্শনার্থী আসে, ভ্রমণ পিপাসু মানুষ আসে, তারা জানুক যে মহারাজ বীর বিক্রম মানিক্য কে এবং এই রাজ্যের জন্য মহারাজ বীর বিক্রম মানিক্যের কি অবদান, সেটা আমি আপনাদের মাধ্যমে দাবি রাখবো সরকারের কাছে। বেশ। যদি সত্যিকারে আমি হ্যাঁ, যদি যদি সত্যিকারে মনে রাখবেন কাউকে ভালোবাসা দেয়, আদর দেয়, সম্মান দিতে জানে, তাহলে সেই সম্মানটা হবে মহারাজ বীর বিক্রম মানিক্যের একটা স্ট্যাচু তৈরি করা হোক এবং সেখানে আমি দাবি রাখবো যে একটা মিউজিয়াম করা হোক ওনার নামে। বেশ। এই এই দাবি বা এই প্রশ্নের উত্তরে আমি পরে আসবো, দিলীপ বাবু দেবেন আশা করি, এবং যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান বা দেখবেন তারা জানি না কতটা পদক্ষেপ নেবেন। আমি একটু রিন্টু বাবুর কাছে যাব। আমাদের যেহেতু প্রসঙ্গ আজকে চলছে যে হঠাৎ করে গতকালকের দিনকেই কি বেছে নেওয়া হলো জনজাতিদের জন্য যে আবেগ, জনজাতিদের জন্য যে ভাবনা, সেই ভাবনাটাকে ফুটিয়ে তোলার জন্য। রিন্টু বাবু, এই যে গতকালকের দুটো ছবি, একটা হচ্ছে মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি জনজাতিদের জন্য কাজ করতে হবে, জনজাতিরাই সমস্ত কিছু, এই যে বক্তব্য তুলে ধরলেন এবং তার সাথে বীর বিক্রমের প্রসঙ্গ টেনে আনলেন। অন্যদিকে প্রদ্যুৎ কিশোর তিনি কি বললেন যে কোনো রকমের পদ চায় না, আগে হচ্ছে জমির অধিকার, তারপরে হচ্ছে পদ। এই দুটো বিষয়কে যদি আজকে আমরা একসাথে মেলাই, তাহলে কি কোথাও গিয়ে এটা একটা দূরভিসন্ধি রাজনৈতিক একটা আগাম কোনো বার্তা ত্রিপুরা জুড়ে? হ্যাঁ, প্রথমেই নমস্কার, হুম, এবং আপনাদের দর্শক যারা দেখছেন তাদেরকেও আমার তরফ থেকে, কংগ্রেস দলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আহ, বিষয়টা দুজনের বক্তব্যই শুনছিলাম। হুম, তো আসলে যে বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করেছিলেন, যার যার মতো বক্তব্য রেখেছেন, আমার মনে হচ্ছে এটা এটা গুলিয়ে যাচ্ছে। অবশ্যই এটার মধ্যে তো নিশ্চয়ই রাজনীতিকরণ একটা কিছু আছে, কারণ আহ, সারা বছর ধরেই তো এখানে তো সরকারে আছেন বিজেপি। তো মুখ্যমন্ত্রী হঠাৎ করে কালকেই বা পরশু 19 তারিখ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিবসেই নতুন করে সেটা বলতে হবে, তার অপেক্ষা রাখে না, এর মানেই তো বোঝা যাচ্ছে কি। আর মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এখন যদিও রাজতন্ত্র নেই, তিনি নিজেও বলে থাকেন, ওনাকে সম্মান জানিয়েই বলছি, তো উনি তো প্রায় সময় বলে থাকেন যে তিপ্রাসা অ্যাক্ট যেটা বা চুক্তি স্বাক্ষর হয়েছে কেন্দ্রীয় সরকারের সাথে, সেগুলি পূরণ না হলে আহ, ওনারা আন্দোলনে নামবেন বা জোটে থাকবেন না, এই সেই, বা নির্বাচনে লড়াই একাই করবেন। বিগত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনেও আমরা দেখেছি। এবারও আবার নতুন করে কি শুরু হয়েছে। আহ, হয়তো এই বিষয় থেকে, কারণ ক্লিয়ার করে ওনারাও বলেননি, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেটা বলেছেন জমির অধিকার, সেই জমির অধিকারটা আসলে কি খুলাসা করে তো বলেননি। কারণ জমির অধিকারের একটা আইন আছে, এটা মনে হয় আমাদের যারা এই রাজ্যের সরকারে আছেন, এখানে প্রাক্তন বিধায়ক দিলীপ বাবু রয়েছেন, উনিও বলতে পারবেন এই বিষয়টা নিয়ে।
এবং ত্রিপুরাসাই অ্যাকর্ডের মধ্যে কি এই বিষয়টা উল্লেখ আছে এটা রাজ্যবাসী আসলেও এখনো ক্লিয়ারলি জানে না। কিন্তু যেটাই হোক, আমার মনে হচ্ছে যে এখানকার যারা স্বশাসিত জেলা পরিষদের বা এডিসি এলাকার যারা মানুষ আছেন, সে জনজাতি বলুন আর বাঙালি অংশের মানুষ বলুন, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনেই নির্বাচন, এটাকে কেন্দ্র করেই তো হচ্ছে, সেটা তো রাজনীতির আবহে বুঝাই যাচ্ছে, সবাই বুঝে। এবং বিজেপি দল 2017 থেকেই বা 16 থেকেই এ রাজ্যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন পালন করা শুরু করেছিল। বিধায়ক বলেছেন 2000, প্রাক্তন বিধায়ক সাহেব বলেছেন 21 থেকে। আমার মনে হয় 2016 থেকেই শুরু হয়েছে পালন করা। তারপর কন্টিনিউ সব সময় করার চেষ্টা করেন, কিন্তু ইদানিং কালে আমরা দেখি, যদি গত পরশু আগের বছর 2025-এ তেমন সাড়া ছিল না। এবং এবারও ওনারা চেষ্টা করেছেন জনজাতি দরদ দেখাবার জন্য মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে সম্মান জানিয়ে, যাতে সেটা থেকে কোনো ধরনের রাজনৈতিক ফায়দা নেওয়া যায়, তার জন্য ওনারা চেষ্টা করেছেন। কিন্তু খবর নিয়ে দেখবেন আপনারা, জনজাতি এলাকাতে যে বুথগুলি রয়েছে সেখানে কিন্তু হয়নি, ওনারা করতে পারেননি। তার মানে এই হচ্ছে অবস্থা। বিজেপির এই মুহূর্তে গ্রাউন্ড জিরোর যে রিপোর্টটা আপনি বলছেন যে সেটা খুব একটা বিজেপির এখন অবস্থা হচ্ছে তীব্রামথার পেছনে পেছনে ঘুরছেন ঝুট করার জন্য আগামী নির্বাচনে, তার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। তার মানে এই যে মানিক সাহার যে বক্তব্য, মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেটাও কি তার মানে জোটের একটা কোনো কৌশল বলে আপনার মনে হয়? হতেই পারে। এখন তো বিজেপির তো এছাড়া কোনো আর রাস্তা নেই। এডিসি এলাকাতে এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে তো কোনো রাস্তা নেই, তাই তারা তো দাবি করেন বিশ্বের সর্ববৃহৎ দল। কিন্তু এখন এই ত্রিপুরা রাজ্যের ছোট্ট আমাদের রাজ্য, এখানকার এই এডিসি ভিলেজ নির্বাচনের জন্য তাদের আর বিকল্প তো কোনো রাস্তা নেই। এখন মানে তীব্রামথাকে ম্যানেজ করার চেষ্টা তো ওনারা করছেন আমি এর উত্তর নেব একটু। দিলীপ বাবু রয়েছেন আমার সাথে। দিলীপ বাবু, বিজেপি তীব্রামথার পেছন পেছন ঘুরছে, তাদের কাছে আর কোনো রাস্তা নেই ভিলেজ কাউন্সিলের আগে, রিন্টু বাবুর বক্তব্য কোট আনকোট। বিজেপি তীব্রামতা আমাদের শরিক পার্টি, আমাদের এই বিধানসভায়, এবং ওখান থেকে মন্ত্রীরাও আছে। তো যে একজনের পার্টনার তাকে কি পেছন পেছন ঘুরতে হয়? তো এটা উনি যেভাবে বলেছেন, এটা আমি একমত নই। তীব্রামতা আমাদের সাথে আছে, আমাদের সাথে আইপিএস কি আছে, এবং আমরা যেটা দৌড়ানো দেয় যে বিগত এডিসি নির্বাচনে, স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে তো দৃশ্য মানুষ ত্রিপুরা দেখেছে। অটল বিহারী বাজপেয়ী কিন্তু সারা ভারতবর্ষের 23টা পার্টিকে নিয়ে কিন্তু 5 বছর কিন্তু সরকার চালিয়েছে। তো যদি এখন বলবেন নাকি যে আমাদের অটল বিহারী বাজপেয়ী 23 জনের পেছন পেছন ঘুরেছেন? বন্ধুত্ব, পার্টনারশিপ, এটা সমমর্যাদায় হয়। সংখ্যা কারো বেশি হতে পারে, কারো কম হতে পারে। যেমন আমাদের একজনই মাত্র এমএলএ আছে কোন একটা পার্টিতে, তাকেই মন্ত্রী করা হয়। এটা সর্বাঙ্গীন পরিস্থিতি বিচার করে কিভাবে সরকারটা ভালোভাবে চলবে এবং আগামী দিনেও চলবে, যে সেটা আমাদের দিক থেকে যেটুকু বলার সেটা আমরা বলছি। এবং আমরা এই নীতি অনুসরণ করি বলেই আজকে অনেক কিছু কথাবার্তা হয়, কিন্তু সেটা কিন্তু আমরা অনেক সময় মানে এটাকে এড়িয়ে চলি আর কি। তবে আমাদের পার্টনার হিসেবে যতটুকু মর্যাদা দেওয়া দরকার, এবং ত্রিপুরাসাদের যে উন্নতি যেটা হয়েছে, ভবিষ্যতে যারা আরো একটা ছোট্ট একটা ঘটনা দেখেন, যে কথাটা উনি বলছেন আর কি, যে এই মহারাজের কথা, এয়ারপোর্টে এত বড় আবক্ষ মূর্তি আমরাই করেছি। 0 পয়েন্টে উনার মূর্তি সেটা বসানো হয়েছে। 0 পয়েন্ট তো আগরতলার ছিলই না। আচ্ছা, বটতলা যে শ্মশানটা ছিল রাজাদের, সেটাও কিন্তু ইয়ে করা হয়েছে, রিনোভেট করা হয়েছে। ত্রিপুরাতে যেটা হয়নি, একটু মহারাজা থেকে আমি সরে যাচ্ছি, 7 জনের মতো জনজাতির লোক কিন্তু এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। এর আগে কখনো হয়েছিল? তো আমরা শুধুই যে মহারাজা সেটা নয়, উনি ওখানকার মধ্যে মুখ্য চরিত্র, কিন্তু অন্যভাবে পুরো ট্রাইবেল সম্প্রদায়ের শিক্ষা দীক্ষা পড়াশোনা
সবকিছু যাতে এগিয়ে চলে, সমকক্ষ হতে পারে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সরকার কাজ করে। আর আমাদের সরকারের মূল স্তম্ভ হচ্ছে ডক্টর মানিক শাহ, যিনি আমাদের মুখ্যমন্ত্রী। সুতরাং উনি যেটা বলবেন সেটা আমাদের সরকারের এবং পার্টিরই একটা যে প্রিন্সিপাল ফলো করে সেটাই হয়। এবং কালকে দেখেছেন একই সাথে আমাদের প্রেসিডেন্ট এবং মুখ্যমন্ত্রী দুজনই প্রায় একই রকম কথা বলেছে। তো এটা যদি বলা হয় যে বিজেপি পার্টিকে এত দুর্বল ভাবার কোনো কারণ নাই, যে সারা ভারতবর্ষে 22টা স্টেট চালায় আর কেন্দ্রে একটা পার্টি অলরেডি 12 বছরের উপর চলছে। মহতের লক্ষণ হচ্ছে যে সবাইকে নিয়ে চলা এবং ভালোভাবে চলা, সেই জন্য আমরা এটা ফলো করি। আমাদের কোনো ভয় নাই, আর আমরা ছাড়তেও কাকে চাই না। তো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের একটা কথা আছে না, যে দড়িকে বেশি যদি পেঁচানো যায় সেটা কিন্তু ছিঁড়ে যায়। তো এইরকম করতে নেই কখন। আমাদের শক্তি, আমাদের ভালোবাসা, আমাদের সম্মানকে দুর্বলতা ভাবার কোনো কারণ নাই। আমি সেন্টু বাবু থেকে নেবো। সেন্টু বাবু, এই যে কংগ্রেসের বক্তব্য যে বিজেপির আপনাদের ছাড়া কোনো গতি নেই, এক প্রকার যদি কংগ্রেস যেটা বোঝাতে চাইছেন, কি মনে হয় গ্রাউন্ডে? কারণ এডিসির ভোট আমরা দেখলাম এবং এডিসি ভোটে আপনাদের অর্থাৎ ত্রিপুরা একটা হিউজ সিট, এবং সেই জায়গায় বিজেপির ফলাফল অত্যন্ত খারাপের দিকেই ছিল। এবং এই যে ফলাফলটা, সেটা যদি ভিলেজ কাউন্সিল নির্বাচনে বা ভিলেজ কমিটি ভোটেও যদি এই ফলাফলটা হয়, তাহলে আগামী দিনে 2028-এ যথেষ্ট চাপ রয়েছে বিজেপির ক্ষেত্রে। কোথাও গিয়ে কি সেই চাপকে রক্ষা করার জন্যই আপনাদের সাথে জোটের চেষ্টা করছে কংগ্রেস এবং বিজেপি? দুটো বক্তব্য আমরা শুনলাম, আপনার মতামত? না দেখুন, বিজেপির রাজনৈতিক কৌশল সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমার দলেরটা আমি সেটা বলতে পারবো। আমরা তীব্র মতা যারা বিশ্বাসী করি, যারা মহারাজ বীর বিক্রমের আদর্শে আমরা রাজনীতি করি, মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর আপনার আদর্শে আমরা রাজনীতি করি। তো আমাদের কাজ একটাই, সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে, সাধারণ মানুষের সুযোগ সুবিধা দুঃখে তাদের সঙ্গে থাকতে হবে। এবার মানুষ যাকে পছন্দ করেছে তাকে ভোট দিয়েছে। এবং আপনাকে হলফ করে বলতে পারি যে আগামী যে ভিলেজ নির্বাচন ইলেকশন আসছে, সেই ভিলেজ ইলেকশনে কার সাথে জোট হবে কার সাথে জোট হবে না সেটা ভবিষ্যতে বলবে। কিন্তু আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি এবং টিটিএডিসির এলাকার মানুষও তীব্রা মথাকে আবার গ্রহণ করবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। এবার কংগ্রেসের রিন্টুদা যেটা বলেছিল ভূমি অধিকার আইনটা কি জানে না, সে আমি যেটা শুনলাম এমনই বলেছিল। না 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 সেন্টুদা, আমি ওটা বলিনি, জানি না বলিনি। হ্যাঁ, জমির অধিকার একটা আইন তো আছে, মানে নতুন করে যে জমির অধিকার মহারাজ প্রদ্যুৎ কিশোর মহাশয় বললেন, সেটা বলছি একটু মানে ঠিক ঠিক পার্টিকুলার খুলে বলার জন্য। আমি যেটা বলছিলাম রিন্টুদা, জমির অধিকার যারা মহারাজ বীর বিক্রম মানিক্যকে ভালোবাসেন, আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখে, হয়তো আপনারা জানেন কিনা জানি না, মহারাজ বীর বিক্রম মানিক্য তার মন্ত্রিসভায় জমির অধিকার আইন পাশ করেছিল। এবার যখন দেশ স্বাধীন হলো, আমাদের রাজ্যে নতুন সরকার গঠিত হলো, সম্ভবত 1957 সালে প্রথম ভোট হয় আমাদের, যদি ভুল না বলে থাকি। ওই সরকারে নতুন করে জমি অধিকার আইন তৈরি করেছিল। এবার মহারাজ গতকালকে যেটা বলেছিলেন, যদি আপনি বীর বিক্রমকে সত্যিই ভালোবাসেন, তাহলে বীর বিক্রমের দেখানোর পর যেটা ছিল, যেটা বর্তমান টিটিএডিসি এরিয়া, সেই এরিয়ার ভূমিটাকে রক্ষা করতে হবে। যেমন ভারতবর্ষের বহু স্টেট, মণিপুর যান আপনি, নাগাল্যান্ড যান, মিজোরাম যান, আপনার শিলং মেঘালয় যান, সেখানে যারা আদিবাসীরা আছে তাদের জমির সুরক্ষা আইন আছে। মানে বাইরের কোনো মানুষ আপনার ওই এলাকার জমি কিনতে পারবে না, বিক্রি করতে পারবে না, শুধুমাত্র ওই এলাকার বসবাসকারী মানুষই কিনতে পারবে, বিক্রি করতে পারবে। মহারাজ গতকালকে লাইভে বলেছে যে ওই জায়গাতেই আমি বলতে চাইছিলাম, মানিক্যকে ভালোবাসেন, ওই জায়গাতেই আমি বলতে চাইছিলাম সেন্টুদা, জমির অধিকার মানে বর্তমান টিটিডিসির যে এলাকার জমিটা সুরক্ষা করতে হবে সেটাই বলেছে তাদের। সেন্টুদা, আমি ওই জায়গাতেই বলতে চাইছিলাম যে এই উত্তরটা আমি বিজেপির কাছ থেকে জানতে চাইবো যে তাদের কি বক্তব্য এটা থেকে। কারণ আমাদের জম্মু কাশ্মীর আপনি জানেন যে 370 সেখানে যে আইনটা ছিল সেটা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, তো
এই ক্ষেত্রে ত্রিপুরাতে এখন কি নতুন করে সেই আইনটা আবার যেটা বলছেন আপনি রাজ আমলে যে ছিল, এখানে যাতে শুধু জনজাতিরা বাস করতে পারে, আদিবাসীরা বাস করতে পারে, যাতে জাতির বাঙালিরা বা অন্যান্য জাতিগোষ্ঠীর যারা তারা ওই এলাকাতে থাকবে না। কারণ জমির অধিকার যেমন একটা তো আছেই, জমির পাট্টা এই সেই। তো বা বর্তমানে যেটা 1960 সালে যেটা ভারত সরকার জমির আইন যেটা চালু করেছে, টিএলআর যে আইন চালু হয়েছে সেটা চলছে। এখানের মধ্যেও বিভিন্ন ধরনের বিষয় আছে, যেমন আমাদের জনজাতি অংশের মানুষ যারা আছেন তাদের সম্পত্তি আমরা নন ট্রাইবেল যারা আছি তারা আমরা কিনতে পারি না, এবং কিন্তু আমাদের কিনতে পারেন ওনারা। বাঙালি অনেকেই আছেন এবিসি এলাকাতে। এবং দেখুন, আমি আপনাকে উদ্দেশ্য করে নয়, কিন্তু বিষয় যেটা এই সেন্টিমেন্টকে কেন্দ্র করে 80-র দাঙ্গায় একটা বিরাট ঘটনা ঘটেছে। আসলে তো এই সমস্ত সেন্টিমেন্টকে কেন্দ্র করেই হয়েছিল সেই সময়, যেটা ত্রিপুরায় নয় ভারতবর্ষের মধ্যে একটা ইতিহাস কলঙ্কিত অধ্যায় ত্রিপুরা রাজ্যের। প্রচুর বাঙালি সেই সময় উদ্বাস্তু হয়ে এই সিটিএডিসি এলাকা ছেড়ে সমতলে চলে এসেছিলেন। তো আমার মনে হয় মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এটাকে উদ্দেশ্য করে এ ধরনের পরিস্থিতি তৈরি হোক সেটা তো উনি চাইবেন না, বা সেটাকে উদ্দেশ্য করেও তিনি হয়তো বলেননি। তো তার জন্যই আমি বিজেপির উত্তর চাইছিলাম যে বিজেপি কি বলে, যে সেই ধরনের করবে না পারে না লাগু। কারণ আগেই তো আপনাদের একটা অ্যাকর্ড রয়েছে, চুক্তি রয়েছে কেন্দ্রীয় সরকারের সাথে, সেটার কি হলো? এই জন্যই আমার এই কথা বলা। মানে এক কথায় 370 যেরকম কাশ্মীরের ক্ষেত্রে রদ হয়েছে, সেটা ত্রিপুরার ক্ষেত্রে কি হতে চলেছে এটাই আপনি জানতে চাইছেন? ত্রিপুরায় কি নতুন করে মানে 370 মতো কি চালু হতে যাচ্ছে আবার? কোনো এটাই আমি কিছু বলতে চাই। ইমপ্লিমেন্ট হবে কিনা দিলীপ বাবু? হ্যাঁ, শুনে দিলীপ বাবু শুনতে পেয়েছেন? না, প্রশ্নটা বলুন। প্রশ্নটা রিন্টু বাবু জানতে চাইছেন যে এই যে 370 আমরা কাশ্মীরে দেখেছি রদ হয়েছে, এবার ত্রিপুরাতে যেহেতু গতকালকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে বক্তব্য তুলেছেন যে আগে জমির অধিকার পরে কোনো পদ, সেটা কি তাহলে ত্রিপুরার জন্য নতুন ভাবে কেন্দ্রীয় সরকার কিছু শুরু করছে নাকি কোনো 370? না, এখানে এই প্রশ্নটা যেটা করেছেন সেটা আমি মনে করি এটা আমার আয়ত্তের মধ্যে নাই। কারণ আপনি কালকে এই যে দাবিটা যে জমির অধিকার, এটা একটা ভেগ কিন্তু কথা। এই কংগ্রেস প্রতিনিধি যেটা বলেছেন ঠিকই তো, আগরতলা শহরে যদি কোনো ট্রাইবেলের প্রপার্টি আপনি কিনতে পারবেন না, এডিসির মধ্যেও অনেক কিনতে পারবেন না, এটা তো জমির অধিকার আছেই। প্লাস অন্তত কয়েক লক্ষ পাট্টা দেওয়া হয়েছে, সেখানকার আপনার মনে করেন ফরেস্ট ল্যান্ড, অন্যান্য রুলস এগুলো আছে। এই যে পুরো ব্যাপারটা, সেটাই তো আমি বলছিলাম, সেটা তো আছে। সেখানে কেন্দ্রীয় সরকারের যা নীতি নিয়ম আছে সারা ভারতবর্ষের জন্য, যেটা প্রযোজ্য ত্রিপুরা ভারতবর্ষের বাইরে না, যার জন্য আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের প্রেসিডেন্ট যিনি ত্রিপুরার, ওরা বারবার বলছেন যে কতগুলো জিনিস আছে আমরা সিদ্ধান্ত নিতে পারি, বাকিটি কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এবং কেন্দ্রীয় সরকার তার রুলস রেগুলেশন, সংবিধান এবং সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা প্রচলিত আইন আছে তার নির্দিষ্ট তার উদাহরণ আছে। সুতরাং সেই ব্যাপারে আমি তো কিছু বলবোই না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেটা কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেয়। তবে আমার বিশ্বাস যে সার্বিকভাবে মনে করুন এখানকার যে জনবিন্যাস আছে, যে জায়গার যে বিন্যাস আছে, সবগুলো বিচার করেই আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে নেবে জমির অধিকার। এটা আমার দৃষ্টিতে এটা ভেগ মনে হয়, এটা স্পেসিফিক কিছু যদি না হয়। 2 নম্বর কথা হচ্ছে যে ত্রিপুরা মতো একর্ড আমরা শুনছি, কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরার মানুষ এবং আমরাও কিছুই মানে পরিষ্কার ভাবে জানি না একর্ডের মধ্যে কি কি আছে। কিন্তু সুনির্দিষ্ট যে 6টা ওটাই তো আমি বলছিলাম যে আপনারা তো জোট সঙ্গী, তাহলে আপনারা কেন পরিষ্কার হবেন না? আপনারাও জানেন না। তো আমি আলাদাভাবে এর মধ্যে কোনো এবং ত্রিপুরা থেকেও সেটা পরিষ্কার করে বলা হচ্ছে না। আপনাদের সরকারের সাথে সেটার চুক্তি হয়েছে, অথচ রাজ্যের মানুষ আমরাই জানি না এই চুক্তির মধ্যে আসলে কি আছে। এটা তো আপনার কথা থেকে এখন ক্লিয়ার হচ্ছে। স্বার্থে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তো এখানে আমি বলবো না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নেবে, ত্রিপুরা সরকারের সাথে কথা বলে ট্রাইপার্টাইট চুক্তি, সেখানে অবশ্যই প্রদ্যুৎ কিশোর দেববর্মন থাকবেন বা ত্রিপুরা মতো থাকবেন। ইউনিল্যাটারাল কোনো সিদ্ধান্ত হবে না, ইউনিল্যাটারাল ডিমান্ড কখনো চুক্তির মধ্যে মানে বিশেষ প্রাধান্য পায় না। সবার সাথে আলাপ আলোচনা করে বিচার বিশ্লেষণ করে যেটা নেবে
সেটা ভারত সরকার সঠিক সিদ্ধান্ত নেবে। বেশ। এবং এখানে অ্যাকর্ডে কি রয়েছে সেটা নিয়েও আলোচনা উঠে আসছে এবং রিন্টু বাবু সেই প্রসঙ্গ তুললেন, তবে আমি আসবোই না, এই আলোচনাতে। আবারও চলে যাব আলোচনাতে, যে আলোচনাতে উঠে আসছিল যে ত্রিপুরা যে অ্যাকর্ড বা ত্রিপুরা অ্যাকর্ড সেটা আসলে কি। কারণ সত্যিই তো আজকে 2 বছর প্রায় পেরিয়ে গেল যেখানে ত্রিপুরা অ্যাকর্ড নিয়ে জনমানুষ এখনো পর্যন্ত পরিষ্কার ধারণা আছে বলে তো আমার মনে হয় না অন্তত পক্ষে, যে সেই যে চুক্তি, সেই চুক্তিতে কি রয়েছে বা কি দাবি দাওয়া এক্স্যাক্টলি থাকছে। আমি রিন্টু বাবুর কাছে যাব। রিন্টু বাবু, যে বক্তব্য আজকে বিজেপি তুলে ধরছে যে সম্পূর্ণ কেন্দ্রের বিষয়, যে ত্রিপুরাতে আগামী দিনে জমি সংক্রান্ত বিষয়ে কোনো আইন বা কিছু বা আসতে পারে কিনা, কিন্তু এই যে অ্যাকর্ড, কোথাও গিয়ে প্রদ্যুৎ যেভাবে বলছে যে পদ নয় জমি চাই, আর এই বার্তা কি চাপে ফেলছে কোথাও গিয়ে বিজেপিকে? নিশ্চয়ই নিশ্চয়ই চাপে ফেলার জন্যই সম্ভবত এটা রাজনীতি একটা গিমিক। কারণ দেখুন, বর্তমানে বিজেপি সরকারের জোট সঙ্গী ত্রিপুরাতে 3টা দল, বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা। 2018-র আগে আইপিএফটি ডাক দিয়েছিল যে তাদের স্লোগান ছিল ত্রিপুরাল্যান্ড, সরকারে আসলো বিজেপির সাথে জুটে করে। তারপর ত্রিপুরামথার গঠন হলো এবং ত্রিপুরামথার দাবি ছিল প্রথম গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এটা আপনিও জানুন, আমরাও জানি, এবং যারা ত্রিপুরামথা করেন তাদেরও ম্যাক্সিমাম অংশ জানে যে এটা সম্ভব নয়। তারপরেও এটা রাজনৈতিক দাবি ছিল বা গিমিক। এবং তারপরে আসলো এই যে কি বলে ত্রিপুরা অ্যাকর্ড, যেটা এখন মাননীয় প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস সাহেব নিজেও স্বীকার করলেন যে ওনারাও জানেন না এই অ্যাকর্ডে কি আছে। এখন দেখুন বিষয়টা, ওনারা যদি কেউই জানেন না, আবার বলছেন জুট সঙ্গী, আমরা তো জুট আছি, জুটে আমরা এক দল আরেক দলের সাথে তো কথাবার্তা বলা, এটা কি পেছনে পেছনে দৌড়া নাকি বললেন যেটা। কিন্তু আপনাদের জুটের যে যে বিষয়বস্তু, এই যে ত্রিপুরা অ্যাকর্ড, সেটাই তো আপনারা জানেন না। এখন বলছেন দিল্লি কেন্দ্রীয় সরকার বা দিল্লি দল যেটা সিদ্ধান্ত নেবে বা এই বিষয়ে যেটা বলবে। কারণ এই যে বিষয়টা যেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্প্রতি বললেন, বিষয়টা একেবারে ছোট নয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এখানে। তার জন্য আমি মধ্যে কথা বলেছিলাম যে এখন প্রশ্ন হচ্ছে, এটা টোটালি মানুষের মনকে অন্যদিকে ঘুরাবার জন্য একটা রাজনৈতিক একটা কি বলে গিমিক হতে পারে, নির্বাচনী একটা কিছু হতে পারে। বেশ, রাজনীতির গিমিক। আর এই রাজনীতির গিমিক নিয়ে কি ভাবছেন সেন্টু বাবু? আমি একটু চলে যাব। সেন্টু বাবু, এই যে রিন্টু বাবু বলছেন যে প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্য টোটালি রাজনীতির গিমিক, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তিনি একটা কথা কোথাও গিয়ে পরিষ্কার করছেন যে জোট থাকবে, মানে দুটো তরফের থেকেই কোনো জোট নিয়ে কিন্তু ভাঙা গড়া কোনো প্রতিক্রিয়া সেই অর্থে নেই। কিন্তু এটাও ঠিক যে প্রদ্যুৎ বাবু বারবার তিনি দাবি করছেন যে স্বার্থের সাথে কোনো আপোষ নয়। না, এখানে একটু সেন্টুদা একটু আমি বলে নিই। সেন্টু বাবু একটু থামাবো, রিন্টুদা কিছু একটা জুড়তে চাইছেন, একটু বলে দিই, সেন্টু বাবুর বলতে সুবিধা হবে। দেখুন, এই প্রশ্নগুলি আসছে কিন্তু জুটকে কেন্দ্র করে, যে সামনের নির্বাচনে ওনারা কি করবেন, যদি আমাদের এই দাবি মেনে নেওয়া হয়, যদি ওই দাবি মেনে নেওয়া হয়, তাহলে আমরা জুট করব। এখন এই হচ্ছে বিষয়। আমার মনে হচ্ছে চাপে ফেলা বা একে অপরের দরাদরি চলছে, চাপের রাজনীতি। সেন্টু বাবু, চাপের রাজনীতি একদম না, চাপের রাজনীতি বলতে এখানে কিচ্ছু নেই। এখানে সমস্যাটা হলো অধিকার। এবার অধিকারটাকে যিনি এখানে সম্মান দিয়ে বলছে, প্রাক্তন বিধায়ক ছিল উনি, দিলীপ দাও জানে না হয়তো ত্রিপুরা অ্যাকর্ড কি, অথচ কেন্দ্রীয় সরকার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ওই ত্রিপুরা অ্যাকর্ডে সাইন হয়েছিল। তো যদি দিলীপ দা না জানে, সেটা আমি মানে বলতে পারছি না কেন জানে না, কংগ্রেসের প্রতিনিধিও জানে না ত্রিপুরা অ্যাকর্ড কি। না না, ত্রিপুরা অ্যাকর্ডে চুক্তি ছিল সবাই জানে, কিন্তু সেন্টু বাবু প্রশ্ন হচ্ছে যে সেই অ্যাকর্ডের ভেতরে কি রয়েছে, কি আছে ভিতরে, কি আছে, কয় পয়েন্ট আছে, কি কি আছে, এটাই বলছি। দেখুন, এই রাজ্যের বর্তমানে যে টিটিএডিসি গভর্নমেন্ট চলছে, একটা তো গভর্নমেন্ট আছে টিটিএডিসি, সেই গভর্নমেন্টের ফান্ডিং কোথায় দেয়, কে দেয়? রাজ্য সরকার দেয়। এবার ত্রিপুরা মতো চাচ্ছে না ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার তো, যেগুলি অন্যান্য রাজ্যে দেয়, ত্রিপুরাতে কেন হবে না? ত্রিপুরা তো আর এই দেশের বাইরে না। এক
দ্বিতীয়ত হচ্ছে পলিটিক্যাল রাইট। বর্তমানে টিটিএডিসি ধরুন 60টা বিধানসভার মধ্যে 20টা এসটি রিজার্ভ ক্যাটাগরি আছে। ত্রিপুরা মতো চাচ্ছে যে আসন সংখ্যা আরো বৃদ্ধি হোক, সেম টিটিএডিসির মধ্যে যে 28টা সিট আছে সেখানেও আসন সংখ্যা বৃদ্ধি হোক, এটা পলিটিক্যাল রাইট চাচ্ছে। তৃতীয়ত হচ্ছে ল্যান্ড রাইট। বর্তমানে পাট্টা দিতে টিটিএডিসি গভর্নমেন্টের হাতে কোনো ক্ষমতা নেই, সেটা রাজ্য সরকারের হাতে। হুম ত্রিপুরা মতো চাচ্ছে সেই পাট্টাটা টিটিএডিসি গভর্নমেন্টের হাতে দাও। এই বিষয়গুলো যেগুলো মানুষের দৈনন্দিন সমস্যা, যেগুলো মানুষের মৌলিক সমস্যা, ওই সমস্যাটি সমাধানের জন্যই কেন্দ্রীয় সরকারের যোগ সঙ্গে করে দেই চুক্তি যোগ করে হয়েছিল, দেই যেখানে আপনাকে, হয়তো ত্রিপুরা রাজ্য সরকারের ককবরক পক্ষ ভাষাও থেকে একটা রয়েছে। সেক্রেটারি সইও করেছিল। এরপর যদি কেউ বলে যে ত্রিপুরা অ্যাকর্ডে কি কি আছে জানে না, সেটা দুর্ভাগ্য। আর তৃতীয়ত চাপের রাজনীতি বলতে কিচ্ছু নেই। হুম আমরা এনডিএ এর পার্টনার আছি, এখনো হুম থাকবো। মহারাষ্ট্র বলেছে আমরা থাকবো, কিন্তু আমাদের সমস্যা যেটা হচ্ছে, যেটা বলা হলো ত্রিপুরা অ্যাকর্ড বাস্তবায়ন হবে, সেটা করো তোমরা। যদি না করো, আমি কারোর সাথে আর নেক্সট কোন জোটে যাব না। এখন তো আছি, সরকারও আমাদের 2জন মন্ত্রী আছে, থাকবে, অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ অব্দি আমরা ত্রিপুরা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট না হবে, সাধারণ মানুষের কাছে আমি কি যাব, কি বলে যাব? তো যেভাবে আছে আমরা একা লড়বো, সেটাই মহারাজার বক্তব্য। সেটুকু আমার একটা সেখানে প্রশ্ন যে কাউকে চাপের রাজনীতি কিচ্ছু নেই। আচ্ছা, আমাকে একটা বিষয় বলুন, এই যে রাজ পরিবারের যে ভবিষ্যৎ, সেটা আগামী দিনে ঠিক কি হতে চলেছে বা কি হবে? ঐতিহ্যের নাকি অধিকারের? রাজ পরিবারের যে রাজনীতিটা, সেটা ঐতিহ্য না অধিকার, কোনটাকে আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন? দেখেন, আমি যতটুকু রাজমালা পড়েছি, হুম 500 বছর উপরে এই মাণিক্য ডাইনেস্টি এই ত্রিপুরাকে শাসন করেছে। হুম হুম তো তাদের যেমন একটা ঐতিহ্য আছে, হুম সেম তাদের একটা অধিকারও আছে। দুটোই, ঐতিহ্য দরকার, অধিকারও লাগবে। অধিকারটাও দরকার। কিন্তু দুটোই সেই দরকার। এমন না অধিকার যে একটা আজকের ছাড়া দিনে একটা যা যা হবে। অধিকার, শুধুমাত্র জমি আজকের নয়, দিনে জমি ছাড়া তো আপনাদের আরো অনেক অধিকার রয়েছে, সেই অধিকারগুলো সমানভাবে পাবেন কি আশা করছেন আগামী দিনে? আশা আছে, যেহেতু ভারত সরকার সকলের সরকার, ভারত সরকার যদি চায় সবই পারে, যদি অন্যান্য কিন্তু স্টেটে দিতে সেন্তু পারে। বাবু, অনেক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে ত্রিপুরার যে রোমান হরফ, এই যে হরফকে নিয়ে যে দীর্ঘদিন ধরে ছাত্রদের মধ্যে একটা আন্দোলন দিনের পর দিন চলছে, তো সেগুলো কি পূরণ হবে? পূরণ হবে, না হলে আন্দোলন হবে। এটা তো ছাত্ররা সরকার, কোন বিষয়ে বিজেপি লেখাপড়া সরকার করবে, এবং শুধুই আন্দোলন, ছাত্রদের মুখ্যমন্ত্রী বিষয়। পূরণ হোক বা না হোক স্বরাষ্ট্রমন্ত্রী তো আন্দোলন বলে এভাবেই দিয়েছেন চলবে। প্রকাশ্যে, এটা মানবেন না ওনারা। রোমান ওরফের বিষয়টা ওনারা ক্লিয়ারলি বলে দিয়েছেন বিজেপির তরফ থেকে, যে ওটা মানা হবে, করা হবে। রিন্টুদা, হ্যাঁ, আপনাকে যদি আমি এখন বলি, আপনি যে কোনো একটা, যেই ল্যাঙ্গুয়েজটা আপনি পারেন না, ধরুন ইতালিয়ান, অ্যারাবিয়ান, যেটা আপনি পারেন না, ওই ল্যাঙ্গুয়েজে আপনাকে পড়তে হবে। ওই ল্যাঙ্গুয়েজে আপনাকে জাস্ট 5 লাইন পড়তে হবে। ওই ল্যাঙ্গুয়েজে আপনি লিখতে হবে অনলি 5 লাইন। পারবেন রিন্টুদা? না না, নিশ্চয়ই আমি পারবেন আমার না কথা রিন্টুদা। বলিনি তো, আমি বলছি বিজেপি সরকার বলেছে আমি যে আপনাকে ওটা জাস্ট মানবে রিন্টুদা না। একটা জিনিস আমরা বলছি। তো আমরা তো এটার পক্ষে বাচ্চাদের আছি, সমস্যাটা কি রিন্টুদা? যেটা আমরা তো এটার ইংলিশ পক্ষে মিডিয়ামে আছি। যে সকল বাচ্চাগুলি পড়ে রিন্টুদা, এর যে বহুগুলো হ্যাঁ, স্কুল আছে, ডন বস্কো, সেন্ট জন, যেখানে দেখুন এটা সরকারের নিশ্চয়ই দুর্বলতা এটা রিন্টুদা। অধিকার, কি কংগ্রেস বলুন, এবং কি এটা সিপিএম বলুন, এই কি বর্তমান বিষয়টা বিজেপি ঠিক সরকার আছে তো, বলুন, আমরা কিন্তু বিজেপি বাঙালি রাজ্য, সরকার তো এটা এখানে না করে দিয়েছে। বাঙালি যদি রাজ্য হয়, এখানের প্রধান ভাষা বাংলা রিন্টুদা, তাহলে ওই স্কুলগুলিতে কেন বাংলা সাবজেক্ট থাকবে না রিন্টুদা? কেউ তো দেবে এই কথাটা। কেন সরকার ফোর্স করে না যে ডন বস্কোতে বাংলা লাগবে? তো ওই যে সমস্ত স্কুলগুলি আছে, মিশনারি স্কুলগুলি, সেখানে বাংলা সাবজেক্ট পড়াতে হবে বাচ্চাদের। কেন কোনো সরকার আজ পর্যন্ত করে না? তো ছেলেরা ইংলিশে পড়ে, আর আপনি যখন ফাইনাল পরীক্ষা দিবেন মাধ্যমিকে, 12-এ, সেখানে ছেলেদেরকে কোশ্চেন দেবেন বাংলাতে। কি করে লাগবে রিন্টুদা? এটা এটা একটা প্রশ্ন রিন্টুদা। আপনার, আমি সেম বিজেপির যিনি প্রতিনিধি এটা আছেন, ঠিক। এক্স আমি তো এমএলএ, ওনাকেও আমি আমি জিজ্ঞেস আমি করছি, এটার আমি আপনাকে যদি বলছি একটা এটা অ্যারাবিক ভাষা দেই আমি দাবিটা ঠিক আজকের আছে, দিনে, যে আপনি এই ভাষা কিন্তু লেখেন, কেন্দ্রীয় সারা সরকার তো প্রমাণ সেটা হলো। বারণ আপনাকে করে যদি দিয়েছে যে করবে না ওটা। দেবনাগরীতে আপনি 10 লাইন লিখে দেন আমাকে, অনেকেই পারবে না। এই রাজ্যের 99% দেবনাগরীতে লিখতে পারবে না, একদম গ্যারান্টি দিচ্ছি। তাহলে কি করে একটা বাচ্চাকে আমি বলতে পারি যে তুমি এই ভাষাতে লিখতে হবে? ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশ যে আজকে প্রতিষ্ঠিত হলো, সেটা কিন্তু ভাষা আন্দোলন নিয়ে। পাকিস্তানের সঙ্গে, পূর্ব পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যারা বাঙালি অংশের মানুষ ছিল, তাদের কি সমস্যা ছিল?
শুধুমাত্র ভাষার সমস্যা ছিল। এই ভাষার সমস্যা নিয়ে একটা নতুন দেশ তৈরি হয়েছে যার নাম বাংলাদেশ, সেটা সকলকে মনে করিয়ে দিতে চাই। তো ভাষার সমস্যাটা এটা ছোট্টখাটো সমস্যা কেউ ভাববেন না, এটা একটা ছেলের ভবিষ্যতের সমস্যা, যাতে মার্ক কম পাবে। আমি উত্তর দেবো একে একে। না না, এখানে এখানে বলবো, আমি একটা কথা বলতে চাই, সেন্টুদা যেটা বলেছেন, হুম। দেখুন এই ভাষার বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ স্বাধীন হলো যে একটা ভাষা আন্দোলন, সেন্টুদার কথা তো একেবারে ঠিক আছে, এবং কংগ্রেস দল সেটা পরিষ্কার করেছে যে কংগ্রেস দল এই দাবিকে সমর্থন করে, হয়তো বিভিন্ন কারণে সেটা আগে হয়নি, কিন্তু কংগ্রেস এটাকে সমর্থন জানিয়েছে। বিধানসভায় আমাদের দলের বিধায়ক মাননীয় সুদীপ রায় বর্মন বিধানসভার ভিতর সেটা নিয়ে আওয়াজ তুলেছেন, কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু বিজেপি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে তো সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এই দাবি দেবনাগরী অক্ষর, যে ওনারা যেটা বলছেন রোমান স্ক্রিপ্টে, সেটা করা হবে না। আমি সেই কথাটাই বলছিলাম। আমি একটু দিলীপ বাবুর উত্তর নেবো। দিলীপ বাবু, এই যে ভাষাকে নিয়ে এতক্ষণ ধরে যা হয়ে গেল, আমাদের এখানেও যেন ঝড় বয়ে গেল, কি বলবেন? এটা নিয়ে আগে অনেক কথা হয়েছে। ভারতবর্ষের 22টা ভাষা আছে। দীর্ঘদিন ধরে একটা চলছে আলোচনা যে রাষ্ট্রভাষাটা কি হবে। এখন আলটিমেটলি মোটামুটি মানে স্বীকার করা হয়েছে হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা। অনেক জায়গায় 3 ভাষার নীতি আছে। আমাদের যেটা হয়েছে 22টা ভাষা আছে। 22টা ভাষার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এটা চালু আছে। আপনি দেখেন হিন্দি রাষ্ট্রভাষা, ভাষাটা নিয়ে কিন্তু সমস্যাটা নয়, স্ক্রিপ্ট নিয়ে, লিপিটা নিয়ে। কিন্তু হিন্দি যে রাষ্ট্রভাষা, তার স্ক্রিপ্ট কিন্তু দেবনাগরী। তো ভাষার স্ক্রিপ্টকে একসাথে কিন্তু গোলমাল করলে হবে না। স্ক্রিপ্টটা হবে কিনা সেটা সংবিধানে যে কথাটা বলেছে, সংবিধানের মধ্যে 22টা ভাষার মধ্যে কিন্তু ককবরক ভাষাটা নাই। তাইলে আপনার অন্যান্য যে পদ্ধতি করা হয় সরকার, মানে সরকার করবে কিনা, কেন্দ্রীয় সরকার করবে কিনা, এটা আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এটার মধ্যে ওনার স্ট্যান্ড, এবং অমিত শাহ যেটা বলেছেন স্ট্যান্ড ক্লিয়ার করেছে। আলোচনা তো চলতেই থাকতে পারে, দাবি তো চলতেই থাকবে, এটা নিয়ে কোনো কথা নয়। আরেকটা কথা দেখেন, এই যে সবাই বলছে, এই যে আমাদের নতুন এডুকেশন পলিসি যেটা করেছে যে 2020-তে, এটা কিন্তু মাতৃভাষা কিন্তু অনেক দূর ক্লাস 8 পর্যন্ত পড়ার পুরো সুযোগ কিন্তু রয়ে গেছে, এবং অনেক জায়গায় এত অপশনাল আছে। এই যে মনে করেন আমাদের যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, সেই ইংলিশ মিডিয়াম স্কুলে তো প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে। আমরা যে বিদ্যাজ্যোতি স্কুলটা যে এখন আছে ত্রিপুরাতে 121টা, এবং নবোদয় বিদ্যালয় 21টার মতো। তো এটা কোনো সমস্যা না, শুধু দাবি একটা করা তো যেতেই পারে, যদি সেটা যুক্তিসঙ্গত হয়, সংবিধান এবং বাকি যদি পরিষ্কার করে, সেটাও আমাদের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেবে। এখানের মধ্যে আলাপ মানে খুব একটা আমি বক্তব্য রাখার মতো মনে করি না আমার। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে বিষয় বলেছেন, বিষয় হয়ে দাঁড়িয়েছে এই যে আলোচনাগুলি হচ্ছে, বা এই জমির অধিকার, এই বা ভাষার অধিকার, এগুলি নির্বাচন এলেই যে চলতে থাকবে, আমাদের মধ্যে আলোচনা হবে, এই হবে সে হবে, তার মধ্যেই তো সীমাবদ্ধ থেকে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এগুলি হবে কবে? 6 বছর 7 বছর তো চলে গেল, এইগুলি এই হবে হবে করে তরফ থেকেও আন্দোলন হচ্ছে, কি কেন্দ্রীয় সরকার এগুলি পূরণ করছে না। বেশ, থামাবো। মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এডিসি এলাকার মানুষ দেখুন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলুন। আমি এখানে আমাদের প্রাক্তন বিধায়ক দিলীপ দাকে লাইনটা কি কেটে গেছিল? না না, শুনতে পাচ্ছি। করতে চাই বা জানতে চাই, আমরা ইমিডিয়েট দিলীপ দা যদি কোনো টেটের, বর্তমান যে টেট এক্সাম হয়, টেটের যদি কোশ্চেন দেখেন, বা টিসিএস টিপিএস যে এক্সামটা হয়, সেটার যদি কোশ্চেনটা আপনি দেখেন, সেখানে রোমান হরফও থাকে, বাংলাতেও থাকে। তো আমার প্রশ্ন হলো, শুধু ককবরক সাবজেক্টে কেন রোমান স্ক্রিপ্ট ইউজ করা হবে না? আমি যদি টেটে করতে পারি, আমি যদি টিসিএস টিপিএস এক্সামে করতে পারি, অন্যমাত্র কেন ককবরকের ক্ষেত্রে সেটা বাংলাতে হবে? সেখানে রোমান স্ক্রিপ্টে করলে কি হয়? আগে তো হতো, একটা সময় এই ককবরক সাবজেক্টে রোমান স্ক্রিপ্টে হতো, কিন্তু এমন না যে সেটা হতো না, আজকের দিনে হচ্ছে না সেটা। তো
যদি সব জায়গাতে রোমান স্ক্রিপ্ট ইউজ করতে পারি আমরা, সরকারি যত নথি আছে, সরকারি যত চিঠি আছে, সেটা আমরা রোমান স্ক্রিপ্ট ইউজ করতে পারি, কেন ককবরক সাবজেক্টে রোমান স্ক্রিপ্ট আমরা ইউজ করতে পারবো না? সেটার উত্তরটা আমি জানতে চাইছি। এর উত্তরটা আমি দিলীপ বাবু কতটা শুনতে পেয়েছেন আমি ঠিক বুঝতে পারছি না। দিলীপ বাবু শুনতে পাচ্ছেন কি না? রিন্টু বাবু। এখন তো দেখুন, আমি তো এখানে শাসক দলের না, প্রতিনিধিত্ব যিনি করছেন উনাকেই না, বলতে হবে। একদমই। কিন্তু কারণ দাবিটা দিলীপ তো বাবুর ফোন ডিসকানেক্ট হয়ে গেছে, আমি আবারও কানেক্ট করার চেষ্টা করছি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু বলুন। দাবিটা তো একেবারে যুক্তিযুক্ত, হুম, সময় উপযোগী, যুক্তিযুক্ত। উদাহরণ হিসেবে সেন্টু বাবু বললেন এবং বাস্তব, এটা সত্যি। কিন্তু এই দাবিগুলি তো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্যের বিজেপির যারা দায়িত্বে এখন আছেন বা বিজেপির যারা নেতৃত্ব, তারা তো বারবার ডিফিউজ করছেন এগুলি। এবং নির্বাচনকে কেন্দ্র করে আমার বক্তব্য হচ্ছে, আমাদের দলের বক্তব্য হচ্ছে, নির্বাচনের সময়ে এগুলিকে নিয়ে এত দর কষাকষি কেন? আবার নির্বাচন শেষ হয়ে যাবে, তারপর দাবিও পূরণ হলো না, তারপর শেষ। এটাই আমি বলতে চাইছি। বেশ, মানে আমরা ঘুরে ফিরে সেই একই প্রসঙ্গে আসছি যে দাবি পূরণ হবে কি হবে না এবং আগামী দিনে কি ভাবছে রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে। দিলীপ বাবু, যে প্রসঙ্গ এতক্ষণ ধরে চলছে সেই হরফ নিয়েই, এবং এখানে রিন্টু বাবু এবং সেন্টু বাবু দুটো উদাহরণ তুলে ধরেছেন। তা হচ্ছে রাজ্যে বর্তমানে যে টেট চলছে, বিভিন্ন যে সমস্ত সরকারি পরীক্ষাগুলি হয়, সেই পরীক্ষার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ তো একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। না না, ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমি তো বলছি, আজকে তো এখন অনেক ভাষাতেই আপনার টেট টেট পরীক্ষা যেমন হয়, বা সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক পরীক্ষা আছে সেগুলো হয়, বিভিন্ন প্রদেশে যেটা হয়। আমি তো বলছি এটা যেহেতু আমাদের যে 22টা ভাষার মধ্যে নেই, আর ত্রিপুরা সরকারের অধিকারও নেই যে এটাকে দিয়ে দেবে। এমনি আমাদের অফিস কাছারিতে তো ককবরকে বলা হয়, বাংলাও হয়, ইংরেজিতেও হয়। তো এই ব্যাপারে এই লেভেলে ডিসকাশন করে কিচ্ছু হবে না, টক শোতে না, না, কথা বললে আহ, আমি মনে করি না কোনো সমাধান হবে। সরকার তরফে যেটা যেটা চুক্তিটা চলছে, হুম, যেখানে তিন পক্ষ আছে, সেখানে আলাপ আলোচনা করে যা সেটা হবে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী ওনার স্ট্যান্ড ক্লিয়ার করেছেন, আমাদের অমিত শাহ সে কথা বলেছেন, এখানে আমাকে বাড়তি বলার কিছু নেই। বেশ, আলোচনা আর আমাদের আরেকটা কথা আমি বলি, অ্যাকর্ড নিয়ে কথা হচ্ছে দেখেন। একর। অ্যাকর্ড তো আমি বলছি যে 6টা পয়েন্ট যেগুলো বিশেষ করে উল্লেখ করা হয়েছে, হুম, সেটার মধ্যে দেখেন আমরা আমাদের যে সরকার যে কাজগুলো করে যাচ্ছে, হুম, টিটি এডিসির যে বরাদ্দ সেটা ছিল 914 কোটি টাকা, 914 কোটি। টিএসপি যে ট্রাইবেল সাপ্লেন সেখানে 7,542 কোটি টাকা দেওয়া হয়েছে। মোট উন্নয়নের 39% কিন্তু এডিসি পায়। 500টি অটো অটো ই রিক্সা দেওয়া হয়েছে। 30,000 জনজাতি মহিলাকে এই 30,000 জনজাতি মহিলাকে সুতা প্রদান করা হয়েছে। 2টি ট্রাইবেল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার খোলা হয়েছে। জনজাতি পর্যটনের উন্নয়নের লক্ষ্যে তীর্থমুখ মেলা প্রাঙ্গণে 50 কোটি টাকা ব্যয়ে পরিকাঠামো তৈরি হচ্ছে। সামনুর আরডি ব্লকে মানিকপুরে ট্রাইবেল রেস্ট হাউস, উদয়পুরের ফুলকুমারীতে ট্রাইবেল রেস্ট হাউস। প্রতিটি ধাপে ধাপে আমাদের এই এডিসি এরিয়া এবং ট্রাইবেল জনজাতির অর্থনৈতিক এবং অন্যান্য সাংস্কৃতিক বিকাশ যাতে হতে পারে, সরকার কিন্তু আমাদেরই সরকার সেই কাজগুলো করে যাচ্ছে। এখানে কোনো বৈষম্য নয়, বরং আমি বলবো যে এডিসি এরিয়ায় যেহেতু অনেক জায়গায় তারা পিছিয়ে ছিল, সেটাকে আরো বেশি কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমাদের সরকার সেই দিশায় কাজ করে যাচ্ছে। বেশ, আমাদের সময়ও যেহেতু একটু একটু করে শেষ হচ্ছে, তাই আর খুব একটা আমরা এই আলোচনা টানতে পারবো না, দীর্ঘ করতে পারবো না। আমি ধন্যবাদ জানাবো এখানেই তিনজনকেই আমার সাথে এরা যারা ছিলেন। তবে ত্রিপুরাতে যেহেতু বর্তমানে বীর বিক্রমী জন্মদিনকে সামনে রেখে যেভাবে জমির অধিকার নিয়ে বক্তব্য উঠে এসেছে, কথাবার্তা উঠে এসেছে, গতকালকে দুই নেতৃত্ব দু রকমের তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন, তারপরেই উঠে আসছে নানান রকমের প্রশ্ন যে ত্রিপুরাতে কি তাহলে এবার ভোটের আগে নতুন ভাবে কোনো রাজনৈতিক সমীকরণ, সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরই আজকে আমি খুঁজছিলাম এই আলোচনা, এই টকশোর মধ্য দিয়ে। তবে আপাতত যেহেতু সময় আমাদের শেষ, তাই এখানেই ধন্যবাদ জানাচ্ছি আমি তিনজনকেই। আরো একবার ধন্যবাদ জানাবো আজকের সাফ কথাতে আমার সাথে উপস্থিত থাকার জন্য। তবে ত্রিপুরাতে যেহেতু সামনেই রয়েছে, যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে চলতি মাসেই ভিলেজ কমিটি নির্বাচন এবং তার দিনক্ষণ, এবং তারপরেই অর্থাৎ
ফাইনাল ম্যাচ। ত্রিপুরার জন্য 2028 সালে বিধানসভা নির্বাচন, তার আগে 2026 সালের সেপ্টেম্বর মাসে ভিলেজ কমিটি হচ্ছে সেমিফাইনাল তিপ্রামথা এবং বিজেপি উভয় দলের কাছে। কিন্তু কি হবে সেমিফাইনাল এবং ফাইনালে বিজেপি এবং তিপ্রামথার ফলাফল? সবটাই নির্ভর করবে বর্তমানে ত্রিপুরার রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির উপর। তবে দিন যত যাচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে ত্রিপুরার রাজনীতির ময়দান। শেষ করব আজকের সাফ কথা এখানেই। পরবর্তীতে দেখুন সংবাদ।